আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্যাটারডে হরর স্টোরি। তো আজ আপনাদের জন্য বিমল করের সেই আশ্চর্য লোক। সত্যি ভূতের গল্প এই বইটি থেকে নেওয়া হয়েছে এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। তো শুরু হচ্ছে আজকের গল্প, সেই আশ্চর্য লোকটি। অনেক দিন আগের কথা, অন্তত বছর 35। আমার তখন 15-16 বছর বয়স। ঠাকুরমা আর ছোট কাকার সঙ্গে কাশি গিয়েছিলাম বেড়াতে। ফেরার সময় এমন একটা কাণ্ড ঘটেছিল যা কোনো অর্থ আমরা আজও খুঁজে পাইনি। কোন গাড়ি, কি তার নাম ছিল আজ আমার কিছু মনে নেই। দুপুর নাগাদ আমরা কাশি থেকে মোগলসরাই স্টেশনে এসে রেলে চড়েছিলাম। তখন ওই দিনকার রেলের নাম ছিল EIR, মানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। এখনকার মতন মাত্র দুটো ক্লাস তখন ছিল না, ছিল 4টে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ইন্টার। আজকাল রেলের কামরা মানেই যে একটা ছোটোখাটো মেলা, গিজ গিজ করে লোকে। তখনকার দিনে এত ভিড় টিড় ছিল না, গাড়িতেই থাকতো না। মেল এক্সপ্রেস গাড়িতে তো নয়, আমাদের গাড়িটা বোধহয় এক্সপ্রেস গাড়ি ছিল, কেননা সব স্টেশনে থামছিল না। দুপুরের শেষ দিকে গাড়িতে উঠেছি, ইন্টার ক্লাস কামরা। জনা 6 মাত্র যাত্রী আমাদের কামরায়। দিন 2 পরে কালী পুজো, দুর্গা পুজোর পর গিয়েছিলাম কাশিতে। ফিরেছি কালী পুজোর আগে। আসবো ধানবাদ বাবার কাছে, নিজের বাড়িতে। সাসারাম আসতেই পৌঁছাতে সন্ধে হয়ে গেল। তখন ওদিকে শীত পড়তে শুরু করেছে সবে। ওসব দিকে কালী পুজোর পরই শীত এসে পড়ে। হেমন্তকাল বুঝতে বুঝতেই তখন যে জব্বর শীত এসে যায়। সাসারামের শের সাহেবের সমাধি শুনেছি। গাড়ি যখন সাসারামে এসে পৌঁছালো তখন এক অন্ধকার যে আমার চোখে বাইরে কিছুই ধরা পড়লো না। এমনকি স্টেশনটাও যে টিম টিম করছে। সাসারাম থেকে গাড়ি ছাড়ার সময় একজন ভদ্রলোক এসে গাড়িতে উঠলেন। গায়ে লম্বা রেলের কোট, ওভারকোট ধরনের রেলের প্যান্ট, গলায় একটা রুমাল জড়ানো, মাথায় বারাঙ্গা মার্কা রেলের টুপি, মাথা বেশ লম্বা। ভদ্রলোক যখন উঠেছেন, গাড়িটা তখন ছাড়ছিল। উনি ওঠার সঙ্গে সঙ্গেই কামরার বাতিগুলো দপ করে নিভে গেল। অবশ্য কয়েক মুহূর্তে পরেই আবার জ্বলে উঠল। লোকটিকে ভালো করে দেখাই যাচ্ছিল না। টুপিটা এমন করে নামানো যে চোখের তলায় গিয়ে ঠেকেছে। সঙ্গে কোনো মালপত্রও নেই, ছাড়া হাত পা। উনি কামরায় উঠেই এদিক সেদিক তাকিয়ে সোজা বাংকারে উঠে শুয়ে পড়লেন, জুতো সমেত শুয়ে পড়লেন। মাথার টুপিটা এমন করে মুখের ওপর চাপা দিলেন, মনে হলো কামরার আলো যেন চোখে না লাগে সেই ব্যবস্থা করে নিলেন। যেটুকু দেখলাম ভদ্রলোককে বুঝতে পারলাম রেলের লোক, অ্যাংলো ইন্ডিয়ান। আমার বাবার রেলের চাকরি, ছেলেবেলা থেকে রেলের লোক দেখতে দেখতে এমন একটা আন্দাজ হয়ে গিয়েছে।
গোমো আর ধানবাদ অজস্র অ্যাংলো ইন্ডিয়ান দেখেছি যারা রেলেই কাজ করে। ভদ্রলোকের কত বয়সে তা ঠিক বুঝতে পারিনি, তবে আমার ছোট কাকার চেয়ে নিশ্চয়ই বড়। গাড়ি চলতে শুরু করলো। একটা বেঞ্চিতে আমরা ঠাকুমার ছোট কাকা আর আমি, আর এক বেঞ্চিতে এক বিহারি ভদ্রলোক শুয়েছিলেন। তিনি কাশি ফেরত, সঙ্গে বিবস্ত্র মালপত্র। অন্য বেঞ্চিতে এক সাধু বাবা, সঙ্গে তার কোনো মায়োয়ারি শিষ্য। সাধু বাবার গায়ে গেরুয়া বস্ত্র। এই মাত্র নয়, তিনি একেবারে সাধারণ মানুষের মতন হিন্দিতেই কথাবার্তা বলছিলেন। আমার কাকা ট্রেনে উঠলেই ঢুকতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে দেখাও কাকা মাথার ওপর বাঙ্কারে চড়ে বসলেন। গাড়ি চলতে লাগলো। ঠাকুরমা বোধ হয় জপ তপ শুরু করলেন মনে মনে। আমি চুপচাপ একা। বাইরে তাকালেই অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে ইঞ্জিনের ধোঁয়া এসে যেন নাকে লাগছে, কয়লার গুঁড়ো উড়ছে, আর থেকে থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের ফুলকি জোনাকির মতন অন্ধকারে ছিটকে পড়ছে। এইভাবে সোন নদী পেরিয়ে গেলাম। কি বড় ব্রিজ! ট্রেন ছুটতে 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 গয়া এসে গেল। তখন রাত হয়ে গিয়েছে। গয়া থেকে গাড়ি ছাড়লো। খাওয়া দাওয়া শেষ। আমাদের কাকা আবার বাঙ্কারে উঠে ঘুম লাগালেন। বিহারি ভদ্রলোক খাওয়া শেষ করে ঢেকুর তুলতে লাগলেন বড় বড়। আর সাধু বাবা শিষ্য সমেত গয়ায় নেমে গেলেন। নতুন কেউ চড়েনি। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু একইভাবে শুয়ে আছে, ঘুমোচ্ছেন নিশ্চয়ই। রেলের বহু লোকের যাতায়াত করে, এক স্টেশন থেকে অন্য স্টেশনে কাজকর্মে যায়, কাজ শেষ করে বাড়ি ফেরে। কাজেই ভদ্রলোক সম্পর্কে আমার কোনো কৌতূহল হয়নি। গয়া আর কোডারাম মধ্যে, কোডারাম আগে মন্ত জঙ্গল, নাম করা জঙ্গল। বিহারে এত বড় জঙ্গল খুবই কম। লোকে বলে গুরপা গুজন্দির জঙ্গল। দিনের বেলাতেও এই জঙ্গলে অর্ধেক জায়গায় আলো রোদ ঢোকে না। রেল লাইন পাতার সময় এই জঙ্গলেই আরো ভয়ঙ্কর চেহারা ছিল। রেলের কুলি লাইনের অনেকেই নাকি বাঘ ডাকের পেটে গিয়েছেন এখানে। রেলের দুটো স্টেশনই আছে, গুরফা আর গুঝান্ডি। এই পাহাড়ি জায়গায় টুকুর চড়াই ভাঙতে গাড়িটি একটা ইঞ্জিন জুড়তে হয়। এই ইঞ্জিন গাড়ি টানতে পারে না। আমার ঠিক মনে পড়েছে না, কুমড়ার থেকে গয়ার দিকে আসার সময় না গয়া থেকে কুমড়ার দিকে যাবার সময় দুটো ইঞ্জিন লাগে। যখনই লাগুক তাতে গল্পের কোনো ক্ষতি নেই, কেননা তখনকার দিনে বাড়তি ইঞ্জিনটা একবার যেমন যেত, অন্যটা ফিরে আসতো, আবার যেত। ডবল ইঞ্জিন জুড়ে গাড়িটা ছাড়লো। রাতও হয়ে গিয়েছে। জঙ্গলের ঢুকে বেশ শীত শীত লাগছিল। কাচের জানলাটা বন্ধ করে দিলাম। চারিদিকে ঘুট ঘুট করে অন্ধকার, গাছপালা আর অন্ধকার মিশে যে এক এমন জগৎ যা চোখে ছোঁয়া যায় না বেশিক্ষণ। তবুও গুরফা গুঝান্ডির আসল জঙ্গল তখনও শুরু হয়নি। তেমনই নিবিড় নয় গাছপালা। যেতে যেতে গাড়িটাও হঠাৎ থেমে গেল। সব রেলগাড়ি মাঝে মাঝে বেজায়গায় থেমে যায়। হয় সিগন্যাল পায় না, না হয় অন্য কোনো গোলমাল হয়। কেন যে থামে যাত্রীরা তা বুঝতেও পারে না। গাড়িটা থামার পর সামান্য সময় চুপচাপ কেটে গেল। ভাবছি এই ছাড়বে, গাড়ি আর ছাড়ে না। হঠাৎ শুনি
ইঞ্জিনের হুইসেল বাজতে তারস্বরে। বাজছে তো বাজছেই। বিহারি ভদ্রলোক জেগেছিলেন। লাইনের ওপর নিশ্চয়ই বাঘ বসে আছে, সরছে না। রেল লাইনের ওপর বাঘ বসে থাকে? ইঞ্জিনের এত জোরালো আলো নড়ে না, শব্দেও নয়? এ আমার জানা ছিল না। আমার কাকাও বাংকার থেকে নেমে এলেন। ব্যাপারটা কি হচ্ছে বোঝার জন্য জানলা খুলে দিলেন। দেখি গার্ড সাহেব হাতেই সেই লাল সবুজ লণ্ঠন ঝুলিয়ে সামনের ইঞ্জিনের দিকে এগিয়ে চলেছেন। তার সঙ্গে আরও দু একজন খালাসি ধরনের লোক বোধ হয়। পেছনের ইঞ্জিনে লাইনের পাশে দিয়ে যাচ্ছে সবাই। আমাদেরও মতন আরও অনেক গলা বাজাচ্ছে কামরার মধ্যে থেকে। গাড়িটা বাইরের দিকের আলো পড়েছে সামান্য, ভেতরের আলোগুলি দিয়ে বাইরে পড়ছিল ঝাপসাভাবে। আমার কাকা আর বেহারি ভদ্রলোক নানা রকম কথা বলতে লাগলেন। ঠাকুরমা একটু শুনছেন। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু বাংকারের ওপরই পড়ে পড়ে ঘুমাচ্ছে, টুপিতে মুখ ঢাকা। গাড়ি আর ছাড়ে না। ঠিক যেন কতক্ষণ কাটলো তাও বুঝতে পারলাম না। শেষে দেখি গাড়ির দরজা খুলে অনেকেই নামতে শুরু করেছে। নেমেছে যারা কামরা পা দিতে কাছে দাঁড়িয়ে নানা রকম গল্প শোনা যাচ্ছে। জঙ্গলের মধ্যে আরও সাহস নেই দু পা এগিয়ে কিছু জেনে আসার। আমার কাকা দরজা খুলে নিচে নামলেন। আরও কিছুক্ষণ কেটে গেল। কি যে হচ্ছিল তা বুঝতেই পারছিলাম না। শেষ পর্যন্ত বেশ শোরগোড় পড়ে গেল। কেমন করে যেন দু চারটে টর্চ বেরিয়ে গেল। লাইনের পাশ দিয়ে আসা যাওয়া করতে লাগলো কেউ কেউ। গার্ড সাহেব শেষ পর্যন্ত ফিরতে লাগলেন। লোক খোঁজ খবর নিচ্ছে। কি হলো? কাকা একটু এগিয়ে গিয়েছিলেন। খবর নিয়ে ফিরে এসে শুকনো মুখে বললেন, ওই সামনের ইঞ্জিনের ড্রাইভার মারা গিয়েছে হঠাৎ, নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। ফায়ারম্যানদেরই একজন গাড়ি থামিয়ে দিয়েছে। শুনে আমি চমকে উঠলাম। বিহারি ভদ্রলোক বললেন, হায় ভগবান, মানুষ হঠাৎ কেমন করে মারা যায় যে! সে বয়সে বুঝতাম না, এখন বুঝি। তখন বুঝতে পারিনি ড্রাইভারের সেরিব্রাস স্ট্রোক হয়েছিল। তখন এসব রোগ নিয়োগের কথা শোনা যেত না। আগে রেল ইঞ্জিনের মধ্যে ড্রাইভারের সঙ্গে কয়লা দেওয়ার জনা দুয়েক লোক ছাড়াও বোধ হয় একজন সাকরে থাকতো ড্রাইভারের। এদের কেউ গাড়ি থামিয়ে দিয়ে ঘন ঘন হুইসেল মেরে বিপদটা জানাচ্ছিল গার্ডকে। এখন কি হবে? ড্রাইভার তো মারা গেছে, গাড়ি চালাবে কে? আমার কি সারা রাত এই জঙ্গলেই পড়ে থাকবো? ড্রাইভার মারা গেছে এটা কোনো রকম সব কামরার প্রচার হয়ে পড়ল। তারপর একটা হই হই। বাইরে বড় কেউ নামছে না, পাদানির তলায় দাঁড়িয়ে আছে, গলা বাড়াচ্ছে সবাই। এমন সময় শোনা গেল মৃত ড্রাইভারকে নামিয়ে ব্রেক ভ্যানে তোলা হচ্ছে। ইঞ্জিনের মধ্যে তো ফেলে রাখা যায় না। দেখতে দেখতে রাত বেড়েই চলল। আমরা অসহায়ের মতন গাড়িতেই বসে আছি। ভাবছি এই জঙ্গলে এইভাবে সারা রাত কাটাতে হবে, না জানি কি হবে। গার্ড সাহেবও বেশ চঞ্চল হয়ে পড়ছেন। কতবার যে সামনে দিয়ে আসা যাওয়া করলেন, তারই তো যত ঝঞ্ঝাট ঝামেলা। এতগুলো যাত্রীর জীবন মরণ যেন তারই হাতে।
আরও খানিকটা পরে দেখি গার্ড সাহেব প্রত্যেকটি কামরার সামনে দাঁড়িয়ে কি যেন বলে দিচ্ছেন, বোধহয় সাবধান করে দিচ্ছেন। বলছেন, যে যারা কামরার দরজায় বন্ধ করে বসে থাকো, সকাল না হলে কিছুই করার উপায় নেই। আমাদের কামরার কাছে এলেন গার্ড সাহেব, আধ খোলা দরজা দিয়ে উঠলেন ভেতরে। লম্বা চওড়া চেহারা অ্যাংলো ইন্ডিয়ান গার্ড বললেন, আপনাদের সারা রাত গাড়িতেই থাকতে হবে, সাবধানে থাকবেন। খুবই দুঃখিত কথা, সামনের ইঞ্জিনের ড্রাইভার হঠাৎ মারা গেছেন। গার্ড সাহেব নেমে যাওয়ার একটু পরেই দেখি বাংকার থেকে সেই অ্যাংলো ভদ্রলোক নেমে এলেন। টুপি পরলেন এমন করে যে মুখটা আড়াল হয়ে গেল, ভালো করেও দেখতে পেলাম না মুখটা। ভদ্রলোক কামরা থেকে নেমে গেলেন। তারপর দেখি পাশের কামরা থেকে গার্ড সাহেব নামা মাত্র কী সব কথাবার্তা বলছেন। সামান্য পরে দেখলাম গার্ড সাহেব আর সেই ভদ্রলোকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কাকা বললেন, যে মারা গেছে তার কেউ হবে। বিহারি ভদ্রলোক বললেন, মামুল দোস্ত। ঠাকুরমা বললেন, দরজাটা বন্ধ করে দে। আমরা যখন দরজা বন্ধ করে জানলার ফাঁসি ফেলে যে যার শোবার ব্যবস্থা করছি, তখন একেবারে আচমকা ইঞ্জিনের হুইসেল বেজে উঠল, বাড়তি টানা টানা। তারপর গাড়ি আবার নড়ে উঠল। সবাই অবাক। কাকা বললেন, লোকটা নিশ্চয়ই ড্রাইভার। এ লাইনে দরহম কত লোক আসা যাওয়া করে। যাক বাবা, বেঁচে গেলাম। কোডারমা তো পৌঁছাই। এই জঙ্গলে সারা রাত পড়ে থাকতে হলে মরে যেত। বিহারি ভদ্রলোক বললেন, রামজি কি কৃপা বাবু, রামজি কি কৃপা। গুরপা গুঝান্ডির জঙ্গল পেরিয়ে আমরা কোডারাম পৌঁছালাম যখন তখন প্রায় মাঝরাত। স্টেশনে গাড়ি থামলো। হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হই হই। জানালা দরজা খুলে নেমে গেল অনেকে। কাকাও নেমে গেলেন। পাখিটা পরে ছুটতে ছুটতে এসে বললেন, সাংঘাতিক কাণ্ড, ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালাচ্ছিল, নিয়ে এলো। সেই লোকটা যখন গাড়ি চালিয়ে আনছিল তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা বয়লারে আলোর লোকটার পুরো মুখটা দেখতে পেয়েছিল। একেবারে মরা ড্রাইভারের মুখের মতন দেখতে। সেই মরা ড্রাইভার গাড়ি থামা মাত্রই দুটো ফায়ারম্যান ইঞ্জিন থেকে নেমে পড়েছিল। লোকটাকেও আর দেখা যাচ্ছে না। বিহারি ভদ্রলোক বললেন, হায় রাম, হায় রাম বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি বললুম, আর গার্ড সাহেব? কাকা বললেন, গার্ড সাহেব ব্রেক ভ্যান খুলে ডেড বডি নামাবার সময় মাথা ঘুরে পড়ে গেছেন। বলছেন মরা ড্রাইভার আর জ্যান্ত ড্রাইভারকে সত্যি আর কে মিথ্যে তিনি বুঝতেই পারছেন না। আমার হাত পা কাঁপছিল, গায়ের লোক কড়া হয়ে উঠেছে বলে আমি বললাম, তাহলে কে গাড়ি চালিয়ে আনলো কাকা? কাকা বললেন, আমি তো তাই ভাবছি। ভূতে তো আর গাড়ি চালাতে পারে না, কিন্তু ফায়ারম্যানরা বা কেন পালাবে? লোকটা কে উধাও হবে? আশ্চর্য। আমার মনে পড়ল, সাসারাম স্টেশনে লোকটা ওঠা মাত্রই আমাদের গাড়ির কামরার আলো দপ করে নিভে গিয়েছিল কেন? এতক্ষণ শুনছিলেন বিমল করের সেই আশ্চর্য গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশন
গুগল আধারে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের হয়তো সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগবে, বাট এই ভিডিওটি করতে আমাদের খুবই উৎসাহ করে আপনাদের একটিমাত্র সাবস্ক্রাইব। তো দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।